হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের যে কোনো জবে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তো বাংলাদেশ ব্যাংকের আহ, যে সার্কুলারগুলো হয় সেগুলো মূলত দুইটা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সরাসরি, আর একটা হচ্ছে অন্যান্য যে বাণিজ্যিক আর্থিক ব্যাংকগুলো আছে সেগুলার। মানে বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি থেকে একটা সার্কুলার হয়, আর অন্যান্য ব্যাংকের সার্কুলার হয়, এটা বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই যে কোনো জবে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় জানতে হবে যে প্রথমে আমাদের সিভি জেনারেট করতে হয় ব্যাংকের যে কোনো জবের ক্ষেত্রে। তো ফার্স্ট আমরা সিভি জেনারেট করব, আর সেই সিভি একবার জেনারেট হয়ে গেলে প্রত্যেকটা জবে শুধু আমরা সেই সিভি রেফারেন্সে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি গুগলে আসছি, দেন আমি বাংলাদেশ ব্যাংক রিক্রুটমেন্ট বা বিবি রিক্রুটমেন্ট লিখব। তাহলে আমার নতুন একটা পেজ চলে আসবে। এই যে ই রিক্রুটমেন্ট হোম, এই পেজে আমরা যাব। এই পেজে যাওয়ার পর এখানে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে জব ওপেনিং অফ বিবি নামে একটা অপশন আছে, আর জব ওপেনিং অফ বিএসসিএস, মানে বাংলাদেশ ব্যাংকের জব এইটা, আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সিলেকশন কমিটি থেকে অন্যান্য ব্যাংকের যে জবগুলো সেটা। তো এইটাতে আমি ক্লিক করব, কারণ এটার একটা যে কোনো একটা জবে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য। এখানে 4 তারিখে যেটা লাস্ট ডেট দেওয়া আছে, তো এইটার আমি অ্যাপ্লাই করার চেষ্টা করব। এটা কম্বাইন্ড 7 ব্যাংকের সার্কুলার, অনেক বড় একটা সার্কুলার। তো এখানে আমি অ্যাপ্লাই অনলাইন যেটা লেখা আছে এটাতে আমি ক্লিক করব। তো আপনারা যে প্রথম যদি সিভি জেনারেট করেন, তো যে পোস্টে করবেন সেই পোস্টে আগে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, তারপর আপনাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। এখানে নিয়ে আসছে, নিয়ে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকগুলা পোস্ট আছে। তার মধ্যে আমাদের কোনটাতে আমরা অ্যাপ্লাই করতেছিলাম, আমরা সবচেয়ে বড় একটা পোস্ট ছিল আমাদের এই যে সিনিয়র অফিসার জেনারেল কম্বাইন্ড, 7টা 8টা কম্বাইন্ড যে ব্যাংক আছে সেই ব্যাংকের। তো এটাতে আমরা অ্যাপ্লাই করব। আর এর ফাঁকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে বাংলাদেশ ব্যাংকের সরাসরি যেগুলো সার্কুলার সেগুলোতে কোনো টাকা লাগে না, আর বাংলাদেশ ব্যাংকের আন্ডারে অন্যান্য ব্যাংকে যেগুলো সেগুলোতে 200 টাকা করে ফি দিতে হয়। তো এখানে আমি আসছি, এখানে আমার জব সামারিটা আরেকবার দেখাচ্ছে যে পজিশন কি 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 মানে লাগবে, বা এই ধরনের একটা সামারি আমাকে দেখাচ্ছে। তারপর এখানে দেখেন জব আইডি লেখা আছে, এই জবের আইডি হচ্ছে এটা ফিক্সড, আর সিভি ভেরিফিকেশান আইডেন্টিফিকেশান নাম্বার। তো আমাদের যেহেতু সিভি নাই, সো আমরা আইডেন্টিফিকেশান নাম্বারও নাই, পাসওয়ার্ডও থাকবে না। তো আমরা এখন সিভিটা জেনারেট করব। জেনারেট করার জন্য আমাদের এখানে রেজিস্টার নাও একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে আসার পর এখানে দেখেন আপনারা এখানে আপনাদের নাম, যার যার নাম সেটা লিখবেন, এবং অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী। তো আরেকটা কথা বলে রাখি যে সার্টিফিকেট মোটামুটি নাম যেগুলো থাকে সেগুলো ব্লক লেটারে থাকে, মানে হচ্ছে সবগুলো ক্যাপিটাল। তো আমরা চেষ্টা করব ক্যাপিটাল লেটারে লেখার জন্য। লেখার পর এখানে আমরা দিব যে মেল না ফিমেল সেইটা। তার এখানে হচ্ছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস দিব, আনম্যারিড, ম্যারিড, ডিভোর্স, এগুলো অপশন আছে। তো এখানে যেটা সেটা আমরা দিব। আর ডেট অফ বার্থ এখানে আছে, তো ডেট অফ বার্থ থেকে এই যে আমরা যে এখানে যে ক্লিক যদি করি তাহলে, আর এখানে সাল দেওয়া আছে, সালে যদি আমরা নতুন করে ক্লিক করি তাহলে এখানে আমরা লিখতে পারবো, এডিটের অপশন আসবে, তো সেখানে আমরা লিখতে পারবো যার যেটা সাল সেটা আমরা দিব। তাহলে নতুন সিলেকশন অপশন আসবে, দেন দিয়ে দিলাম। তারপর মাস মাস সিলেক্ট করব, তারপর যেটা আপনার বার্থডে তারিখ সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তারপর এখানে অটো জেনারেট হয়ে যাবে যে কত দিন হচ্ছে আপনার, মানে বয়স কত হচ্ছে, তো এটা অটো জেনারেট দেখাবে। হ্যাঁ, তারপর এখানে ফাদার্স নেম এটাও সার্টিফিকেট অনুযায়ী, মাদার্স নেম এটাও সার্টিফিকেট অনুযায়ী, আর এখানে স্পাউস নেম একটা অপশন আছে, সেটা আপনার হচ্ছে যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে আপনার দিতে হবে, আর না হলে এটা ফাঁকা রাখতে হবে। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে এগুলো অবশ্যই পূরণ করতেই হবে, আর যেগুলোতে স্টার মার্ক দেওয়া নাই সেগুলা পূরণ করলেও হবে, না করলেও হবে।
আর কন্ট্যাক্ট নাম্বার এখানে আপনার একটা ব্যক্তিগত ফোন নাম্বার দিবেন, তবে অবশ্যই এটা 11 ডিজিটের দিবেন, +88 এভাবে দেওয়ার দরকার নাই, ডিরেক্ট ফোন নাম্বার দিবেন 11 ডিজিটের। আর তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনালিটি অটো সিলেক্ট আছে বাংলাদেশি, আর নিড কার্ড এখানে নিড নাম্বার এখানে আপনি দিবেন। আর আপনি যদি বলেন আপনার নিড নাই তাহলে হবে না, নিড নাম্বার অবশ্যই থাকতে হবে এবং এখানে সেটা দিতে হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি দিবেন। আর অ্যাড্রেসের মানে অ্যাড্রেসটা আপনি কিভাবে দিবেন এটা একটা ফরম্যাট আমি আপনাকে দেখাই দিচ্ছি। এখানে যে অ্যাড্রেস যেটা আছে সেটাতে এই ফরম্যাট আপনারা লেখার চেষ্টা করবেন। আপনি যদি গ্রামে থাকেন তাহলে প্রথমে দিবেন ভিলেজ, দেন ভিলেজের নাম যেটা আমি এখানে সিম্পল মানে বোঝানোর জন্য শুধু জি দিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে পোস্ট অফিস, পিও দ্বারা হচ্ছে পোস্ট অফিস, তো পোস্ট অফিসের নাম এখানে দিবেন, পোস্টাল কোড দেওয়ার দরকার নাই। আর এখানে হচ্ছে পিএস মানে হচ্ছে পুলিশ স্টেশন, এখানে আপনার পুলিশ স্টেশন কি সেটা দিবেন, আমি সিম্পল হিসেবে এখানে পি দিয়েছি, তো পুরো নামটা এখানে দিতে হবে। আর ডিস্ট্রিক্ট ডিআইএসটি লিখবেন, লেখার পর আপনার ডিস্ট্রিক্ট লিখবেন। আর আপনি যদি গ্রাম ছাড়া যদি শহরে মানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি আপনার বাসার সামনে যে অ্যাড্রেসটা থাকে ঝোলানো সেটা আপনাকে দিতে হবে, যেমন রোড নাম্বার, বাসা নাম্বার, যদি ফ্লোর থাকে ফ্লোর নাম্বার, এটা আপনাকে সেভাবে দিতে হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেসটা অবশ্যই ভালো করে দিবেন, বিশেষ করে পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন যেন আপনার গ্রামের আপনার যেখানে হোম টাউন সেটার যেন অ্যাড্রেসটা যেন অবশ্যই ভালোভাবে যেন দিতে পারেন। আর ডিস্ট্রিক্টের এখানে আপনি সিলেক্ট করবেন যে কোন ডিস্ট্রিক্টের সেটা। আর ইমেল আপনি এখানে দিতেও পারেন, চাইলে না দিতে পারেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফটোর অপশনটাতে কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। হ্যাঁ, অনেকেই নীল ব্যাকগ্রাউন্ড দেয়, বাট এটা হচ্ছে সার্কুলারের সঙ্গে ম্যাচ করে না, তারা যেহেতু বলছে যে সাদা হতে হবে ব্যাকগ্রাউন্ড, সো আমাদের সাদা দেওয়াটাই উচিত। আর পিকচারের যে সাইজ সেটা হবে 100 কিলোবাইটের নিচে, আর বেশি হবে না। আর ডাইমেনশন হবে 600 পিক্সেল। সাধারণত আমরা জানি যে অন্যান্য সব জবের ক্ষেত্রে মোটামুটি 300 বাই 300 পিক্সেল লাগে, কিন্তু এই যে ব্যাংকের জবের ক্ষেত্রে 600 বাই 600 পিক্সেল আমাদের এখানে লাগবে। আর ফরম্যাটটা হবে .gif.png অথবা .jpg। এটা সাধারণত পিএনজি আর জেপিজি ফরম্যাট এমনিতেই হয়, সো ফরম্যাট নিয়ে টেনশনের কারণ নেই। আর সিগনেচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিগনেচারের ক্ষেত্রে 300 বাই 80 পিক্সেল হতে হবে, ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে এটার অবশ্যই। আর সাইজ যেটা সেটা হচ্ছে 60 কিলোবাইটের নিচে হবে, আর ফরম্যাটও একই। আর এখানে আপনি হচ্ছে অবশ্যই স্ক্যান কপি এগুলো দিবেন, মানে ছবি আর সিগনেচারের স্ক্যান কপি দিবেন। আর আপনি হচ্ছে মোবাইলের ক্যামেরাতে তুলেও বিভিন্ন সুইচিং টুল ইউজ করে এটা করতে পারেন, যদি আপনি সেটা পারেন সেটা করবেন। আর এখানে হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে প্রথমে আপনার এসএসসি সিলেক্ট করতে হবে, তারপর আপনি কি গ্রুপ, সায়েন্স, কমার্স, আর্টস, ব্যাকগ্রাউন্ড এগুলো দিবেন। দেওয়ার পর এখানে গ্রেড হিসেবে আমরা দেবো, এখানে দেখেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ডিভিশন আকারে আছে, তো এটা আমরা গ্রেডে আনবো। গ্রেডে ক্লিক করার সময় ক্লিক করার পর এই বক্সগুলো ওপেন হয়ে যাবে। তারপর এখানে দিব যে সিজিপিএ আপনি কত পেয়েছেন আর কতর মধ্যে, যেমন এসএসসি আর এইচএসসি আমাদের কাউন্ট হয় জিপিএ 5-এর মধ্যে, তাহলে এখানে আমরা দেব 5। আর এখানে আপনি কত পেয়েছেন সেটা, আমি যদি ধরি যে আপনি এখানে 5 পেয়েছেন তাহলে 5.00 এই ফরম্যাট আমরা দিব। তারপর এইচএসসিতে কত পেয়েছেন এটা একইভাবে এখানে এইচএসসিও যেহেতু 5-এর মধ্যে কাউন্ট হয়, সো 5-এর মধ্যে কত পেয়েছেন সেটা দিবেন, যেমন 4.50 যদি আমি দিই তাহলে এটা হলো। আর গ্র্যাজুয়েশন এখানে অপশন আছে দেখা যাচ্ছে, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখানে আপনি বিএসসি আমি এটা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আমি এটা করতেছি, সো বিএসসি ইএনজি দিলাম। আর আপনাদের যে যে ডিগ্রি সেটা এখানে দিয়ে দিবেন। তারপর সিলেক্ট এখানে কত এটা ছিল, 3 বছর, 4 বছর নাকি 5 বছর। আমরা জানি যে অনার্স ডিগ্রি সাধারণত 4 বছর হয়, আর এখানে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটাও 4 বছরের, সো এখানে 4 আমি ক্লিক করলাম। তারপর এখানে হচ্ছে কিসের উপর, কোন সাবজেক্টের উপর এই ডিগ্রিটা সেটা আমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এটা আমাকে একটু খুঁজতে হবে। হ্যাঁ, এখানে আমি দিলাম যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, আর হচ্ছে গ্রুপ বা সাবজেক্টটা কী ছিল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে,
তারপর এখানে আবার আমি হচ্ছে এটা আমি গ্রেড দিব। গ্রেড দেওয়ার পর এখানে কতর মধ্যে কত, যেমন আমাদের জানি আমরা যে ইউনিভার্সিটির আমাদের ডিগ্রিগুলো 4 পয়েন্টে কাউন্ট হয়ে থাকে। তো 4 পয়েন্টের মধ্যে কত আমি যদি এই যে 3.50, তাহলে এরকম বিষয়টা আপনার যে যে পয়েন্ট সেটা দিবেন। আর এখানে হচ্ছে বোর্ড বা ইউনিভার্সিটি, এটা হচ্ছে বোর্ড এখানে দিবেন রাজশাহী বা ঢাকা বা আপনার যে যে বোর্ড ইচ্ছা মতো। আর এখানে হচ্ছে পাসিং ইয়ারটা আপনাকে দিতে হবে অবশ্যই। আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশড বাই কন্ট্রোলার অফ এক্সাম। এখানে আপনার এক্ষেত্রে আপনার সার্টিফিকেট লাগবে। সার্টিফিকেটের শেষে আপনি দেখবেন যে রেজাল্টটা কবে পাবলিশ হয়েছে সেটা আপনার লেখা আছে, তো সেই ডেটটা দিতে হবে। কিভাবে, যেমন আমি যদি ফরম্যাটটা দেখাই, এখানেও ফরম্যাটটা দেওয়া আছে, এই যে এই ফরম্যাটে হবে। এটা আমি এমনি একটা ডেট দিলাম, ফরম্যাটটা হবে এরকম। এই যে ফার্স্ট হবে ডে, মান্থ, দেন ইয়ার। দেওয়ার পর পোস্ট গ্রাজুয়েশন একটা অপশন আছে, মানে আপনি যদি অনার্সের পর আপনি যদি মাস্টার্স করেন, এমএসসি করেন, সেক্ষেত্রে আপনাকে এটা পূরণ করতে হবে, আদারওয়াইজ এটা এভাবেই থাকবে। আর অবশ্যই আপনার এক্সাম ডেট যেটা পাবলিশের যে তারিখটা, এটা অবশ্যই ভালোভাবে দিবেন, এটা ভুল করা যাবে না। আর এখান থেকে চয়েস লিস্ট আপনি দেখতে পাচ্ছেন। চয়েস লিস্ট থেকে এখানে আপনি, এটা যেহেতু একটা কম্বাইন্ড ব্যাংকের আপনার সার্কুলার, সো এখান থেকে আপনি চয়েস আপনাকে দিতে হবে যে আপনি কোন ব্যাংকে ফার্স্ট চয়েস দিবেন। আপনি যদি টিকেন তাহলে আপনার চয়েসের ভিত্তিতে আপনাকে সেখানে পোস্টিং করা হবে। আর এখানে আরেকটা অপশন আমরা দেখাচ্ছি যে ফ্রিডম ফাইটার্স কোটা। আর হ্যাঁ, এখানে 8টা চয়েস লিস্টে আপনি ফিল আপ করবেন। আর ফ্রিডম ফাইটার কোটা যদি থাকে তাহলে আপনি ইয়েস দিবেন, না থাকলে নাই। এখানে আমরা আরেকটা অপশন পাচ্ছি ওয়েদার ট্রাইবাল, এটা হচ্ছে আপনি আদিবাসী কিনা, যদি হন তাহলে ইয়েস, না হলে নো। এখানে আরেকটা দেখা যাচ্ছে যে ইজ হ্যান্ডিক্যাপড, মানে আপনি প্রতিবন্ধী কিনা সেটা এখানে দেখাচ্ছে। তো এটা যদি হয় ইয়েস তাহলে ইয়েস দিবেন, না হলে নাই। আর লিভ ইন অরফানেজ, এখানে আপনি এতিম কিনা বা এতিমখানায় বড় হয়েছেন কিনা, সেটা এখানে আপনার বোঝাচ্ছে, তো সেটা আপনি দিবেন। আর এখানে পাসওয়ার্ড, এখানে আপনার নতুন জেনারেট করতে হবে পাসওয়ার্ড, আর এখানে নতুন পাসওয়ার্ড জেনারেট করতে হবে ইচ্ছা মতো। আর পাসওয়ার্ডটার ক্ষেত্রে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে পাসওয়ার্ডটা অবশ্যই 6 ক্যারেক্টারের বেশি হতে হবে এবং 12 ক্যারেক্টারের কম, অর্থাৎ 6 থেকে 12 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। 5 হওয়া যাবে না, 13 হওয়া যাবে না। আর আপনার পাসওয়ার্ডটার কম্বিনেশন এখানে কোনো কিছু দেওয়া নাই, তবে আরেকটা দেওয়া আছে যে পাসওয়ার্ডে কোনো স্পেস হওয়া যাবে না। আমরা জানি যে অন্যান্য পাসওয়ার্ডে আমরা স্পেস দিতে পারি, কিন্তু এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। এই তো, এগুলো সম্পূর্ণ ফিল আপ করার পর একবার আমরা রিভিউ দিব সুন্দর করে। রিভিউ দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। দেখেন সাবমিট অ্যাপ্লিকেশানে এখানে ক্লিক করার পর জব আইডি আর পোস্ট, আর এখানে ডেডলাইন দেখাচ্ছে যে 31 তারিখের মধ্যে এটা করতে হবে। আর অ্যাপ্লিক্যান্ট ডিটেইলস এটা এখানে দেখাচ্ছে। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার অবশ্যই সেভ করে রাখতে হবে। জব আইডিটা অবশ্যই সেভ করে রাখতে হবে। আর সিবি আইডিটা, এই সিবি আইডিটা পরবর্তীতে যে কোনো অ্যাপ্লিকেশান করার সময় আপনার লাগবে। আর এখানে পেমেন্ট অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা যে অপশনটা দেখলাম সেখানে আমরা যদি যাই তাহলে ডিরেক্ট আমরা পেমেন্ট করতে পারবো। শুধুমাত্র ডাচ বাংলার রকেটের নাম্বার দিতে হবে আর অ্যামাউন্ট দিতে হবে, তাহলে অটোমেটিকলি পেমেন্ট হয়ে যাবে। তো সেটা দিয়ে আমরা করব না, আমরা এখানে আরেকটা নতুন একটা প্রসেস দেখাবো। সেটা হচ্ছে আপনি রকেটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন। ওইটা ছিল ইনস্ট্যান্ট পেমেন্ট, আর এটা দেখাচ্ছি রকেটের অ্যাপসের মাধ্যমে পেমেন্ট। তো এর জন্য আপনার মোবাইলে রকেট ইনস্টল থাকতে হবে। তারপর রকেট অ্যাপসে আমরা যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা নাম্বার দিব এবং পিনের জায়গায় রকেটের পিন নাম্বার দিব। পিন নাম্বার দেওয়ার পর আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিল পে একটা অপশন আছে। তো বিল পে অপশন আমরা যাব। তারপর আমরা সার্চ করব বিলার আইডি 499, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের বিলার আইডি। তারপর ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন ইন্টারফেস পাবো আমরা। সেখানে জব আইডি দিতে হবে, আর প্রয়োজনীয় এখানে সিভি আইডি দিতে হবে। আর এখানে আরেকটা অপশন আছে যে পে ফর সেলফ অর আদার্স, মানে আপনি যদি নিজের জন্য পে করে থাকেন, মানে নিজের জন্য মানে বলতে এখানে বোঝানো হচ্ছে যে এই নাম্বারে পে করে থাকেন তাহলে এই নাম্বারে পরবর্তী থেকে SMS এগুলো আসবে।
আর আপনার নিজের ফোন থেকে নিজের নাম্বার দিয়ে অন্য কারো যদি পেমেন্ট করতে চান, সেখানে আদার্স দিতে হবে। আদার্স দিয়ে সেখানে অন্য কারো ফোন নাম্বার বসায় দিতে হবে, তাহলে যেন যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম্বারে যেন প্রয়োজনীয় ওটিপি, প্রয়োজনীয় যেন সব কিছু ডকুমেন্টস যেন যায়, SMS থেকে শুরু করে সব কিছু। তো এই তো হয়ে গেল। তারপর আমাদের এখানে অ্যামাউন্ট বসাই দিতে হবে 200 টাকা। দেওয়ার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের পিন নাম্বার একটা অপশন আছে, মানে বিকাশের আমাদের যে পিন 4 ডিজিটের পিন দিতে হবে। পিন দেওয়ার পর এখানে যে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছি সেটাতে ড্রাগ করলেই তারপর আমাদের পেমেন্টটা অটোমেটিকলি হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের রকেটের মাধ্যমে পেমেন্ট করার একটা সিস্টেম। পেমেন্ট শেষ করার পর আমরা আবার বাংলাদেশ ব্যাংকের ভেরিফাই পেমেন্ট যে পেজ আছে সেই পেজে আমরা আবার চলে আসব। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট অপশনে এখানে দেখা যাচ্ছে অলরেডি পেইড, তারপর এখানে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডির জায়গাতে আমাদের পেমেন্ট করার সময় যে ফিরতি SMS আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছিল সেটা আমরা শুধু এখানে বসায় দেওয়ার পর ভেরিফাই করব। সঙ্গে সঙ্গে ভেরিফাই করার পর আমাদের একটা ট্র্যাকিং একটা পেজ দেখাবে, এই পেজ। তো ভেরিফাই করার পর আমরা এখানে সঙ্গে সঙ্গে একটা প্রিন্ট ট্র্যাকিং পেজ একটা পাবো। তো এটাতে যাওয়ার পর আমরা পেজটা আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার পর তারপর আমাদের পরবর্তী প্রসেসে আমরা যাব। সেটা হচ্ছে আমরা যদি অ্যাপস ছাড়া যদি এমনি রকেটের ম্যানুয়ালি আমরা যদি ফোনের মাধ্যমে যদি আমরা পেমেন্ট করি তাহলে সেটা কীরকম হইতে পারে। তো এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে একটা রকেটের পেমেন্টের একটা সিস্টেম এখানে দেওয়া হয়েছে। আমি এটা আমার লিঙ্কে নিচের ডেসক্রিপশন বক্সে আমি এটা শেয়ার করে দিব, আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা। তো ফার্স্টে আপনাকে ডায়াল করতে হবে *322#। ডায়াল করার পর বিল পেমেন্ট যে অপশন আছে সেখানে যাইতে হবে। তারপর আপনি সেলফ না আদার্স এটা সিলেক্ট করবেন। আমি যেমনটা আগে বলছিলাম সেলফ আর আদার্স সম্পর্কে। আর তারপর আপনার হচ্ছে অবশ্যই এখানে 0 সিলেক্ট করবেন, মানে আদার্স যে অপশনটা আছে সেটা, কারণ আমাদের এমনি ইন জেনারেল যে অপশনগুলো দেওয়া আছে সেটাতে বাংলাদেশ বিল পেমেন্টের কোনো গেটওয়ে এখানে দেওয়া নেই। সো আদার্সে আমাদের যেতে হবে। আদার্সে যাওয়ার পর তারপর বিলার আইডি সেট করতে হবে 499। তারপর আমাদের জব বিল নাম্বার হচ্ছে এখানে দিতে হবে। বিল নাম্বারটা হচ্ছে জব আইডি যেটা। তো প্রত্যেকটা সার্কুলারের জন্য জব আইডি ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সার্কুলারে এটা দেওয়া থাকবে। তারপর এখানে পরে আবার স্টেপে আমরা যাব যে CBID নাম্বার। এখানে সবাই যেটা ভুল করে যে হাইফেন সহ এখানে দিয়ে দেয়, না, হাইফেনের আগের অংশ মানে হাইফেন ছাড়া যে অংশটা সেটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর আমরা বিলার পেমেন্টের বিল পেমেন্টের অ্যামাউন্টের জায়গায় আমরা হচ্ছে 200 টাকা দিয়ে দিব। তারপর আমাদের রকেটের পিন দিব। পিন দেওয়ার পর কনফার্ম করলে আমাদের হয়ে যাবে। তারপর আমরা হচ্ছে 16216 থেকে একটা ফিরতি SMS পাবো, তাহলে আমাদের ডান। তো এই ফিরতি SMS পাওয়ার পর এখানে আবার ট্রানজ্যাকশন আইডি আসবে। ট্রানজ্যাকশন আইডি আসার পর আবার আমরা যেভাবে দেখালাম রকেট অ্যাপসের ক্ষেত্রে ঠিক সেইভাবেই আবার পেমেন্টটা ভেরিফাই করতে হবে। তাহলে এভাবেও আপনারা পারবেন। তো এখানে আরেকবার আমি যদি বলি রিভিউ দিই তাহলে হচ্ছে তিনটা সিস্টেমে এখানে পেমেন্টটা করা যায়। একটা হচ্ছে রকেট অ্যাপস, আর একটা হচ্ছে এমনি ফোনের ডিরেক্ট রকেট থেকে, আর একটা হচ্ছে একেবারে ওয়েবসাইটের থেকে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট পেমেন্ট, শুধু সেখানে ফোন নাম্বার আর পিন নাম্বার দিলে অটোমেটিক টাকাটা কেটে নিবে। তো এভাবেই আমরা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন। সো সবাইকে ধন্যবাদ।